আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এ পর্বে আলোচনা করব হচ্ছে ন্যারেশন নিয়ে। ন্যারেশন নরমালি যে গতানুগতিকভাবে আমরা যে শিখি বিভিন্ন রুলস দিয়ে, সেভাবে আমরা শিখব না, একদমই ব্যতিক্রম একটা উপায়ে শিখব। যেমন ন্যারেশন শেখার আগে ১ম এ আমরা জানবো হচ্ছে টেন্স এবং সেন্টেন্স নিয়ে। এখন ন্যারেশন নরমালি তোমাদের পরীক্ষায় কি থাকে? ডিরেক্ট দেওয়া থাকে। সেটাকে কি করতে হয়? ইনডিরেক্ট করতে হয়। এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার পর সকল ন্যারেশনের অর্থাৎ সকল ন্যারেশনের যে টেন্স থাকবে সেই টেন্স কিসে হয়ে যাবে? সেই টেন্স হলো তোমার পাস্ট হয়ে যাবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার পরে সবসময় টেন্সটা কিসে থাকবে? অলওয়েজ পাস্টে থাকবে। আর সেন্টেন্স যেটা থাকবে অর্থাৎ সেটা আমরা জানি সেন্টেন্স নরমালি কত প্রকার? ৫ প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এখন তোমাকে ডিরেক্টে যেই সেন্টেন্সেই দেওয়া থাকুক না কেন, চেঞ্জ করার পরে সেই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে? অবশ্যই অ্যাসার্টিভে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এই ২ টা জিনিস খুব ভালো করে মনে রাখবো। টেন্স সবসময় কি হবে? সেটা হলো যেই টেন্সে দেওয়া থাকুক প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যেটাই থাকুক না কেন টেন্সটা হবে পাস্টে। আর সেন্টেন্স অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ যেটাই থাকুক না কেন চেঞ্জ হওয়ার পরে কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাসার্টিভ। এখন তোমরা আমাকে একটা কোয়েশ্চেন করতে পারো। কি কোয়েশ্চেন? যে আপনি বললেন যে প্রেজেন্ট থাকলে কি হবে? প্রেজেন্ট থাকলে হবে পাস্ট। আবার যদি ফিউচার থাকে FUTURE ফিউচার যদি থাকে তাও কি হবে? পাস্ট হবে। তাহলে যদি পাস্টই থাকে অর্থাৎ আমাদের যে ডিরেক্ট যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেখানে যদি পাস্টই দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে অ্যান্সারটা সেই ক্ষেত্রে হচ্ছে পাস্টই হবে। বাট এই ক্ষেত্রে আমাদেরকে পাস্ট টেন্সের যে প্রকারভেদ আছে এগুলোর মধ্যে হচ্ছে চেঞ্জটা হবে। কিভাবে চেঞ্জটা হবে? যেমন আমরা জানি যে পাস্ট টেন্স কত প্রকার? যদি একটু দেখাই এখানে পাস্ট টেন্স হচ্ছে ৪ প্রকার। একটা হলো পাস্ট ইনডিফিনিট। আমি শর্টকাটে লিখতেছি ইনডিফিনিট। তারপরটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট। এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে। তাহলে দেখো পাস্ট ইনডিফিনিট কখন হয়? আমি যদি স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস V2 এরকম যদি থাকে তখন কিন্তু আমরা কি বলি? পাস্ট ইনডিফিনিট। আবার পাস্ট কন্টিনিউয়াস কখন বলি? যখন সাবজেক্ট প্লাস was অথবা কি were এরপরে হলো মূল ভার্বের সাথে ভি প্লাস আইএনজি। আচ্ছা এভাবে লিখলাম ভি প্লাস আইএনজি। এরপরে পাস্ট পারফেক্টে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটার ক্ষেত্রে সিস্টেমটা কি? এটার ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা। এটা হলো আমাদের পাস্ট টেন্সের হচ্ছে ৪ টা যে প্রকারভেদ আছে এগুলোর হচ্ছে নাম এবং হচ্ছে স্ট্রাকচারটা। তাহলে আমি বললাম যে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, ফিউচার থাকলে পাস্ট হয়। পাস্ট থাকলেও কি হবে? পাস্ট থাকলেও পাস্ট হবে। বাট সেই ক্ষেত্রে পাস্ট টেন্সের যে প্রকারভেদ আছে এগুলোর মধ্যে কি হবে? ইন্টারচেঞ্জ হবে। যেমন যদি দেখো যে পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই যে হি সেড I went to ঢাকা। সে বলল যে, "আমি কোথায় গিয়েছিলাম? ঢাকা গিয়েছিলাম।" দেখো এই সেন্টেন্সের যে টেন্সটা আছে এটা কোন টেন্সে আছে বলো তো? পাস্ট টেন্সে আছে। এখন পাস্ট টেন্সের মধ্যে কোনটাতে পড়তেছে? দেখো ২ নাম্বারটা যদি আমরা দেখি এখানে was were উল্লেখ থাকবে। এখানে কি was were আছে? না। ৩ নাম্বারটাতে অবশ্যই কি থাকবে? had থাকবে। এটাতে was were থাকবে, এটাতে had থাকবে। আর এটাতে কি থাকবে? had been। এই ৩ টার কোনটাই কিন্তু এখানে নাই। তার মানে অবশ্যই এটা কি ১ নাম্বার স্ট্রাকচারে পড়তেছে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ I হলো সাবজেক্ট আর went হচ্ছে আমাদের V2 কিভাবে? যেমন go থেকে কি হয়? went হয়, তারপরে হচ্ছে gone অর্থাৎ এটা হলো V1, এটা V2, এটা হলো V3। তাহলে এটা পড়তেছে আমাদের ১ নাম্বার নিয়মের মধ্যে। তাহলে ১ নাম্বার নিয়ম এটা আমি যদি মার্কিং করি এটা হলো ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হলো ফোর্থ। তাহলে ১ নাম্বার এটাকে কি বলা হচ্ছে? বিজোড়। ৩ নাম্বারটা বিজোড়।
২ নাম্বার জোড়, ৪ নাম্বারটা হচ্ছে জোড়। যদি দেখো ১ নাম্বারে দেওয়া আছে ডিরেক্টে, তাহলে চেঞ্জ হয়ে কত হবে? ৩ এ হবে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট। অর্থাৎ বিজোড় থাকলে বিজোড় হবে, ১ থাকলে ৩ হবে। আবার যদি দেখো ২ নাম্বারটা ডিরেক্টে দেওয়া আছে, তাহলে হচ্ছে ২ থেকে কত হয়? ২ থেকে হয় ৪, অর্থাৎ জোড় থাকলে জোড়, বিজোড় থাকলে বিজোড়। অর্থাৎ ২ নাম্বারে দেওয়া থাকলে সেটা চেঞ্জ হয়ে ইনডিরেক্ট হবে হলো ৪ নাম্বারটা। তাহলে এটার অ্যান্সারটা যদি আমি লিখি যে হি সেইড, বা আমি টোল্ড ও লিখতে পারতাম। হি সেইড দ্যাট বা টোল্ড দ্যাট। আই বলতে এখানে তাকে বুঝাইছে, এগুলো আমি পরে বুঝাবো আরকি। জাস্ট হি। দেখো এখন ওয়েন্ট টাও তো আর হবে না। এটা আমাদের কোন নাম্বারে পড়ে যাচ্ছে? ১ থেকে ৩ হবে। তাহলে এক্সট্রা একটা হেড আনতে হবে। হি হ্যাড। তারপরে যে ভার্বটা থাকবে এখানে ওয়েন্ট ভার্বটা আছে, এটার V3 করতে হবে। হি হ্যাড গন টু ঢাকা। আচ্ছা। তাহলে এই যে এইখানে যে চেঞ্জটা করলাম, যে হ্যাড গন আনলাম, এইটাই কিন্তু তোমরা মনে রাখতে পারো না বা ভুল করো। তাহলে একদম সহজ যেটা কিভাবে মনে রাখবা, পাস্ট টেন্সের যে ৪ টা প্রকারভেদ, এটা তো ছোট ক্লাসে আমরা পড়ছি। 4, 5 থেকে মোটামুটি টেন্সের প্রকারভেদ আমরা পড়ে থাকি। তাহলে ইজিলি এই ৪ টা প্রকারভেদ তোমরা মনে রাখবা স্ট্রাকচার সহ। সেক্ষেত্রে যদি ১ নাম্বারে হয় তাহলে ৩ এ যাবে। অর্থাৎ এটা মনে রাখার সিস্টেমটা এভাবে, বিজোড় থাকলে বিজোড় হবে। বিজোড় থাকলে কি হবে? বিজোড় হবে। আর এটাতে কি ছিল? ২ থাকলে ৪ হবে, অর্থাৎ জোড় থাকলে জোড়। জোড় থেকে অলওয়েজ কি হয়? জোড় হয়। অর্থাৎ ২ থেকে ৪, আর এখানে হলো ১ থেকে ৩। এভাবে তোমরা মনে রাখতে পারো, তাইলে তোমাদের আর মুখস্থ করতে হচ্ছে না। ইন জেনারেল যখন বইয়ে পড়বা বা গতানুগতিক যেভাবে পড়ায়, যে পাস্ট ইনডিফিনিট থাকলে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা অনেকটা মুখস্থর মতো হয়ে যায়। জিনিসটা আসলে বোধগম্য হয় না। সো কিছুদিন পরে তোমরা ভুলে যাও বা হঠাৎ করে জিজ্ঞেস করলে বলতে পারো না। সো আশা করছি যে টেন্সের ব্যাপারটা তোমাদের কাছে একদমই ক্লিয়ার। তারপরে আমি আরেকবার একটু জিনিসটাকে সংক্ষিপ্তভাবে সামারাইজ করে দিচ্ছি। যে তোমাকে ডিরেক্টে যাই দেওয়া থাকুক, টেন্সের ক্ষেত্রে বলতেছি, যাই দেওয়া থাকুক, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যাই থাকুক, অলওয়েজ কি হবে? পাস্টে হবে। বাট যদি পাস্টেই দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? পাস্টে দেওয়া থাকলে পাস্টেই হবে, বাট সেক্ষেত্রে চেঞ্জটা হবে কাদের মধ্যে? পাস্ট টেন্সের যে ৪ টা প্রকারভেদ আছে এগুলোর মধ্যে। যদি ১ এ থাকে তাইলে হবে ৩ এ, ২ এ থাকলে হচ্ছে ৪ এ। আর সেন্টেন্সের ক্ষেত্রে যেই টাইপের সেন্টেন্সই দেওয়া থাকুক তোমাকে ডিরেক্টে, ইনডিরেক্ট যখন তুমি করে ফেলবা, সেই সেন্টেন্সটা কোন সেন্টেন্স হয়ে যাবে? অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এখানে আরেকটা জিনিস একটু আমি এড করে দেই। যদি তোমাদের মডাল ভার্বটা পাস্ট ফর্মে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিরকম হবে? যেমন হি সেইড আই উড গো। ধরো এই যে এরকম সামথিং কিছু দেওয়া থাকলো, যে উড না থেকে এখানে কুড থাকতে পারে, মাইট থাকতে পারে, শুড থাকতে পারে। অর্থাৎ নরমাল যে আমাদের মডাল ভার্বগুলো আছে এগুলোর পাস্ট ফর্মে এখানে দেওয়া থাকলো। তাইলে সেই ক্ষেত্রে তোমরা কি করবা? এটাকে আর চেঞ্জ করবা না। অর্থাৎ যদি যেহেতু পাস্টেই আছে এগুলোর তো আর চেঞ্জ করা যায় না। যেমন উইল থেকে উড হইতে পারে, উড থেকে তো আর কিছু হয় না। সো সেই ক্ষেত্রে তোমরা উডই রাখবা, মাইট থাকলে মাইটই রাখবা। তুমি এটার অ্যান্সারটা যদি লিখি, হি সেইড দ্যাট হি উড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভুল হয় অনেকে মডালের ক্ষেত্রে। দেখো এখানে গো টাকে অনেকে চেঞ্জ করে পাস্ট করতে চায়। দেখো মডালের ক্ষেত্রে তুমি পাস্ট কিভাবে করবা? সেটা হলো মডাল যে ভার্বটা থাকবে, যেমন ক্যান, কুড বা ক্যান, মে, শ্যাল, এগুলোকে চেঞ্জ করে হচ্ছে তুমি পাস্ট করবা। এরপরে যে তোমার আ মেইন ভার্ব থাকবে, এটাকে কিন্তু কখনোই কি করা যাবে না? চেঞ্জ করা যাবে না। এটা অলওয়েজ কি থাকবে? V1 এই থাকবে। তার মানে হি উড গোই হবে। অনেকেই এই ভুলটা করে। এখানে উডটাকে তো উড রাখলোই, আবার এই পরে যে গো থাকে, গোটাকে ওয়েন্ট করে দেয়। এটা কিন্তু ভুল। মনে রাখবা যে মডালের পরে সেটা প্রেজেন্টে হোক, পাস্টে হোক, এরপরে যদি আরেকটা ভার্ব আসে সেটা অলওয়েজ কি হবে? V1। অর্থাৎ মডাল প্লাস V1, এটা কিন্তু প্রেজেন্টে করো আর পাস্টে করো, কখনোই কিন্তু এটা চেঞ্জ হবে না। এটা ভালো করে মনে রাখবা। সো এইটুক যদি বুঝে থাকো, মোটামুটি ন্যারেশনের বেসিক অংশটুকু তোমাদের জন্য ক্লিয়ার। এখন হচ্ছে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়, এটার হচ্ছে ৫ টা স্টেপস আছে। এটা আমরা এখন দেখার চেষ্টা করব। দেখো এখানে আমি বাম পাশে হচ্ছে একটা এক্সাম্পল রেখেছি, অর্থাৎ এখানে একটা প্যাসেজ রেখেছি।
আর ডান পাশে হচ্ছে কিভাবে তুমি এই ৫ টি স্টেপ ফলো করে খুব সহজে করতে পারবা এটা দেখাচ্ছি। দেখো ১ম যে কাজটা করবা, ১ম কাজটা হইলো এখান থেকে খুঁজে বের করবা যে কাদের মাঝে এই কথোপকথনটা হচ্ছে বা কারা এখানে কথা বলতেছে। এই ২ জন ব্যক্তি বা একাধিকও থাকতে পারে। তবে নরমালি বা মোস্ট অফ দ্যা কেসে ২ জন ব্যক্তি থাকে। সেই ২ জন ব্যক্তিকে আগে খুঁজে বের করবা। যেমন এখানে বলছে যে, "My friend said to me" তার মানে ১ম এ এটা দেওয়া আছে যে আমার বন্ধু কাকে বলছে? আমাকে বলছে। তার মানে একজন ব্যক্তি কি? এই my friend এটা আমি বের করে ফেললাম। আরেকজন ব্যক্তি কি? সেটা হলো me। দেখো কোথাও যদি মি দেওয়া থাকে তাহলে একটু ঝামেলা হতে পারে। এটা একটু ক্লিয়ার করে দেই। দেখো এই মি এখানে দেওয়া আছে বাট পরবর্তীতে তুমি খুঁজে দেখলা যে মিকে ইনডিরেক্ট করে কারো নাম দেওয়া আছে। যেমন রুবেল, সোহেল, সাকিব, হাসান এরকম সামথিং কোনো নাম দেওয়া আছে। তখন তুমি প্যাসেজের অর্থটা ভালো করে দেখবা যে ওই নাম দ্বারা কি মিকে বুঝাইছে কিনা। যদি এই মিকে বুঝায় বা আ ওই নামকে বুঝায় তাহলে কিন্তু এই মিটা দ্বারা কিন্তু আমাকে বুঝাবে না বা যে প্যাসেজটি পড়তেছে তাকে বুঝাবে না। সেই ক্ষেত্রে যে নামটা দেওয়া থাকবে তাকে বুঝাবে। আর যদি দেখো যে না এখানে কোনো নামের কোনো ঝামেলা নাই, তাইলে অবশ্যই এই মিটা কি? মিটা হইলো আমি। অর্থাৎ যে প্যাসেজটা পড়বে সে হইলো আমি। যেমন এখানে তাহলে কার মধ্যে কথা হচ্ছে? আমার বন্ধু এবং আমার মাঝখানে। যেহেতু এখানে কোনো নাম নাই। সো এখানে কোনো আর ঝামেলা নাই। তার ১ম কাজটা কি আইডেন্টিফাই করতে হবে যে কাদের মাঝে কথোপকথন হচ্ছে। এটা আমরা ডান। এটা আমরা করে ফেললাম। এরপরে কি করব যে এখানে তো বিভিন্ন সেন্টেন্স আছে, তাই তো? যেমন আমার বন্ধু কিছু সেন্টেন্স বলবে, আমি কিছু সেন্টেন্স বলবো। এখন আইডেন্টিফাই করবা যে কোন সেন্টেন্স গুলো হচ্ছে আমি বলতেছি, কোন সেন্টেন্স গুলো হচ্ছে আমার বন্ধু বলতেছে। এটা একদম করা সিম্পল। ১ম এ ইনভার্টেড কমা যেখান থেকে শুরু হবে এখানে মার্ক করবা। আবার যেখানে গিয়ে শেষ হবে সেখানে একটা মার্ক করবা। এখন এর মাঝখানে যত কথা আছে একই ব্যক্তি বলবে। এটা একদমই ক্লিয়ার যে এর মাঝখানে যতগুলো সেন্টেন্স থাকবে বা কথা থাকবে সব একই ব্যক্তি বলবে। অর্থাৎ এখান থেকে দেখো কয়টা সেন্টেন্স আছে আমি যদি মার্ক করি, "Why are you sitting alone here?" অর্থাৎ এই যে এখানে একটা সেন্টেন্স, এই পর্যন্ত একটা সেন্টেন্স। তারপরে হচ্ছে "I have been looking for you" তার মানে এই যে এইখানে আরেকটা সেন্টেন্স। এরপরে হচ্ছে "Let us go for a walk in the open field" তার মানে এইটা এখানে আরেকটা সেন্টেন্স। তার মানে আমার বন্ধু পরপর কয়টা সেন্টেন্স বা কয়টা কথা বলছে? ৩ টা কথা বলছে। তার মানে এই পর্যন্ত হচ্ছে আমার বন্ধুর হচ্ছে উক্তি বা আমার বন্ধুর কথা। তাহলে আমি মার্ক করলাম ১ টা, ২ টা, ৩ টা। তাহলে অবশ্যই এই ৩ টা কথা আমার বন্ধু বলছে। এরপরের অংশটুকু দেখো যে এইখানে মার্ক করলাম, এটা শেষ হইছে এইখানে। এটা কে বলছে? যেমন said I। আচ্ছা এটা একটু বলে নেই, এই said বা রিপোর্টিং ভার্ব এটা তোমার শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। একই অর্থ প্রকাশ করে, কোনো প্রবলেম নাই। তার মানে এই অংশটুকু কে বলছে? এখানে উল্লেখ করাই আছে এই অংশটুকু হলো আমি বলছি। তার মানে এটা হলো কে বলছে? এটা হলো আমি বলছি। আর এই ১, ২, ৩ সবই কি বলছে? মাই ফ্রেন্ড। মানে এমএফ দিলাম শর্টকাটে। এটা হলো এমএফ। এটাও কি? এমএফ। আচ্ছা এটা বলছি হচ্ছে আমি। ৪ নাম্বারটা বলছি হলো I। এরপর দেখো লাস্টে আছে ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। অর্থাৎ এই ৫ নাম্বার সেন্টেন্সটা কে বলছে? এটা দেখো এই শুরুতেও বা শেষে এখানে কোনো সেইড দিয়ে কিছু উল্লেখ করা নাই। আবার এই শুরুতে কিছু উল্লেখ নাই। তাহলে এটা বুঝবো কিভাবে এই কথাটা কে বলছে? এর জন্য তোমাকে যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হলো এটার অর্থটা খুঁজে বের করতে হবে যে অর্থ অনুযায়ী এটার ধারাবাহিকতায় এই কথাটা কে বলতে পারে। তাহলে এটা একটু দেখি, অর্থটা আমরা একটু দেখি যে মাই ফ্রেন্ড সেইড টু মি আমার বন্ধু আমাকে বলল "Why are you sitting alone here?" তুমি কেন এখানে একা বসে আছো? এরপর বলতেছে যে "I have been looking for you" আমি তোমাকে খুঁজতেছি। "Let us go for a walk in the open field" চলো আমরা হচ্ছে খোলা মাঠে হাঁটতে বের হই। এরপরে আমি বলতেছি "Leave me alone" আমাকে একা থাকতে দাও। "Don't disturb me please" দয়া করে আমাকে বিরক্ত করো না। তাহলে দেখো যে এটার যদি অর্থটা দেখি, তার মানে এটা অবশ্যই কে বলবে? এটা অবশ্যই হচ্ছে আমি বলবো। অর্থাৎ ৫ নাম্বার লাইনটা কে বলছে? আমি বলছি। এটাতে কিন্তু উল্লেখ করা নাই যে কে বলছে। বাট তোমাকে অর্থ দেখে বুঝে নিতে হবে। তাহলে আমাদের ২য় কাজটাও শেষ যে কে কোন কথাটা বলছে এটা আমরা সুন্দর করে আইডেন্টিফাই করে ফেললাম। 3rd যে স্টেপটা এটাতে কি করবা? এই সেন্টেন্সের টাইপগুলো অর্থাৎ এটা কি টাইপের সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি এটা হচ্ছে আইডেন্টিফাই করবা। যেমন ১ম টা যদি দেখি "Why are you sitting alone here?" লাস্টে কি আছে? লাস্টে আছে হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক। তার মানে এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। শর্টকাটে আইএনটি লিখলাম। ওকে। এরপরেরটা দেখো "I have been looking" দেখো সাবজেক্ট আছে,
এই যে সাবজেক্ট আর ভার্ব এই যে অংশটুকু যদি খেয়াল করো, সাবজেক্ট আছে, ভার্ব আছে। এই যে এই পর্যন্ত ভার্ব, লুকিং পর্যন্ত। সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে ASSER শর্টকাটে অ্যাসার লিখলাম। এরপরে ৩ নাম্বারটা দেখো, লেট আস গো ফর এ ওয়াক ইন দ্য ওপেন ফিল্ড। দেখো লেট দিয়ে যদি শুরু হয় তাহলে বুঝবে এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে হচ্ছে ইম্পারেটিভ, IMP লিখলাম। ৪ নাম্বারটা দেখো, শুরুতে ভার্ব আছে, লিভ মি অ্যালোন। শুরুতে যদি ভার্ব থাকে তাহলে সেটাও কি সেন্টেন্স হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এবার লাস্টেরটা দেখো, ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। দেখো এটা নেগেটিভলি বলছে না? নেগেটিভলি বলার আগে সেই ক্ষেত্রে ডু আর ডোন্ট বসে আরকি নরমালি ইম্পারেটিভ এর ক্ষেত্রে। এটাও ইম্পারেটিভ। দেখো শুরুতে ডিস্টার্ব আছে। তার মানে ডিস্টার্বটা যাতে না করে, অর্থাৎ নেগেটিভ করার জন্য সামনে ডোন্ট আছে। অর্থাৎ সহজ করে বলতে পারি যে শুরুতে যদি ভার্ব থাকে অথবা নেগেটিভ এর ক্ষেত্রে ডু নট থাকে বা ডাজ নট থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি টাইপের সেন্টেন্স হবে? সেটা হলো ইম্পারেটিভ। আচ্ছা। এখানে আমি জাস্ট শর্ট করে বললাম। এরপরেও যারা আছো, কিছু যদি থাকো এরকম যে যারা আসলে সেন্টেন্স আইডেন্টিফাই করা অনেক ডিফিকাল্ট, তারা এই ভিডিওর নিচে কমেন্ট করো। তাহলে হচ্ছে আমি তোমাদের জন্য একটা ডিটেইলস ভিডিও বানাবো, যাতে করে তোমরা খুব সহজেই যেকোনো সেন্টেন্স দেখলেই বুঝতে পারো এটা কি টাইপের সেন্টেন্স। আচ্ছা। তাহলে দেখো আমরা ৩ নাম্বার যে প্রসেসটা সেটাও ডান করলাম। এখন ফাইনালি আমাদের ৪ নাম্বার যে এটাই সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা ধাপ, যে সেইড টু আর হলো ইনভার্টেড কমা। অর্থাৎ এখানে যে রিপোর্টিং ভার্ব আছে আর ইনভার্টেড কমা এটার পরিবর্তে কিছু বসাতে হবে। এইটা এখন আমরা কিভাবে কি করতে পারি? এটা খুব ইম্পোর্টেন্ট ধাপ। এটা আমি পরের স্লাইডে একটু ডিটেইলসে দেখাবো। দেখো, আমরা যদি দেখি যে আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ASSER অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেইড এর পরিবর্তে, কিসের পরিবর্তে? সেইড এর পরিবর্তে কি বসবে? টোল্ড বসবে। সেইড টু বা শুধু সেইড এর পরিবর্তে কি বসবে? টোল্ড। এরপরে যে ইনভার্টেড কমা থাকবে সেই ইনভার্টেড কমা উঠে একটা কি বসবে? দ্যাট। আচ্ছা, এটা আমরা ওই পাশে যে স্লাইড, অর্থাৎ এই স্লাইডে হচ্ছে আমরা দেখাবো যে কিভাবে কি হচ্ছে। দেখো, এখানে এটা যদি আমি সলভটা করে ফেলি, দেখো প্রথমটা কি আছে? প্রথমটা আছে হচ্ছে আ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ এর কোথায় আছে? যে ২ নাম্বারটা অ্যাসার্টিভ এ। তাইলে এখানে আমি কি বললাম যে দেখো সেইড টু আছে। এই সেইডটা উঠে গিয়ে কি বসবে? এই ইন্টারোগেটিভ না, সরি, অ্যাসার্টিভ এর ক্ষেত্রে এখানে বসবে টোল্ড, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? দ্যাট। আচ্ছা, এইটা জাস্ট এই পাশে আমি জাস্ট হচ্ছে এইগুলা দেখাচ্ছি, মানে কোনটার জন্য কি হয়। পরে আমি এটা একটু ডিটেইলসে যখন সলভ করব এর জন্য আমি বলতেছি। এটা জাস্ট এখন দেখো যে কি হবে? টোল্ড বসবে কিসের ক্ষেত্রে? সেইড টু এর পরিবর্তে, আর ইনভার্টেড উঠে গিয়ে কি বসবে? দ্যাট। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ এরটা যদি দেখাই, INTERROGATIVE। আচ্ছা, ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে সিস্টেমটা হলো সেইড টু বা সেইড এর পরিবর্তে কি বসবে? আস্কড। এখন তোমার যে ইনভার্টেড কমা আছে এটার পরিবর্তে এটা ২ ভাবে অ্যান্সার হতে পারে বা ২ ভাবে উত্তর হতে পারে। একটা হইতে পারে WH কোয়েশ্চেন। WH লিখলাম শর্টকাটে। আর আরেকটা কি হইতে পারে? ইফ হইতে পারে। এটার রেজাল্ট হইতে পারে কি? WH অথবা ইফ। আচ্ছা, এটা একটু এক্সপ্লেইন করতেছি। দাঁড়াও, একটু পরে আমি বলতেছি। এরপরে হলো ইম্পারেটিভ। আচ্ছা, শর্টকাটে লিখলাম। ইম্পারেটিভ এর ক্ষেত্রে এটা হচ্ছে আমি একটু এই পাশে ইম্পারেটিভটা দেখেন একটু বড়। সো এই পাশে হচ্ছে আমি একটু ইম্পারেটিভ দেখাচ্ছি। এটা আমি আ কেটে দিচ্ছি। এই পাশে আমি ইম্পারেটিভটা দেখাবো না, উপরে দেখাবো। তাহলে এখানে ইম্পারেটিভ দেখাই। ইম্পারেটিভ। দেখো, ইম্পারেটিভ এর ক্ষেত্রে হলো কি, কি বুঝাইতে পারে? যদি আদেশ বুঝায়, ১ নম্বরে আদেশ, তাহলে একরকম হবে। তারপরে অনুরোধ, তারপর বুঝাইতে পারে উপদেশ, তারপরে হচ্ছে নিষেধ। ওকে। দেখো আদেশের ইংলিশ কি? কাউকে যদি আদেশ করি, অর্ডার মানে আদেশ করা। তাহলে এখন আমরা জানি যে ১ম স্লাইডে দেখছিলাম, আমি যদি একটু দেখাই, যে টেন্সটা অলওয়েজ কি হয়ে যাবে? পাস্টে হয়ে যাবে। তাহলে এখানে আমি যদি অর্ডার বসাই, দেখো এটা শুধু অর্ডার। এই যে অর্ডার। তাহলে অর্ডারটা কি হয়ে যাইতেছে? প্রেজেন্ট হয়ে যাচ্ছে না, এটাকে পাস্ট করতে হবে। এর জন্য অর্ডার না হয় কি হবে? অর্ডার। অনুরোধের ইংলিশ কি? রিকোয়েস্ট।
তাহলে এটা রিকোয়েস্টেড হয়ে যাবে, যেহেতু পাস্ট করতে হবে রিকোয়েস্টেড। উপদেশ, অ্যাডভাইস মানে উপদেশ, তাহলে এটা অ্যাডভাইসড, VISED, অ্যাডভাইসড। নিষেধ, বেড, BADE, বেড। ওকে, তাইলে হচ্ছে আদেশ বোঝাইলে কি হবে অর্ডারড, অনুরোধ বোঝাইলে রিকোয়েস্টেড, উপদেশ বোঝাইলে অ্যাডভাইসড, নিষেধ বোঝাইলে বেড। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে কোন কিসের পরিবর্তে অর্ডার বা রিকোয়েস্ট এগুলো বসবে, সেটা হচ্ছে তোমার যে সেট দেওয়া থাকবে, সেট টু বা সেট দেওয়া থাকবে, তার পরিবর্তে অর্ডারড হবে। আর ইনভার্টেড কমা উঠে গিয়ে এই সবগুলোর পরে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, টু বসবে। এটা একটু আলাদা। সবগুলাতে কি বসতেছিল দেখো তো, যেমন এটাতেও দ্যাট বসতেছিল, বা বেশিরভাগ ক্ষেত্রে দেখবা দ্যাট বসে, বাট ইম্পারেটিভের এটা একটু আলাদা করে মনে রাখবে, এটা হচ্ছে অর্ডারের পর কি বসে, টু বসে। এখন ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে নর্মালি 4টা টাইপের মধ্যে পড়ে, আর এক্সট্রা হলো লেটের আছে, লেট দিয়ে অনেক সময় দেওয়া থাকে লেট। তাহলে লেটের পরে যদি আস দেওয়া থাকে, কি দেওয়া থাকে, আস, এই একটা সিস্টেম। আর যদি লেটের পরে আস নাও দেওয়া থাকে, এটা আস বা এটা শর্টকাট এইভাবে লেখা হয় লেটস। বুঝতে পারছো, একই কথা। লেটের পরে যদি মি অথবা হিম অথবা হার এরকম কিছু দেওয়া থাকে, অর্থাৎ লেটের হচ্ছে টাইপটা কি, দুইটা, একটা হলো লেট আস বা লেটস, আর একটা হচ্ছে লেট মি, লেট হিম, লেট হার, বা এরকম। অর্থাৎ এরকম যদি হয় লেট আস, প্রথমে যদি এটা দেখি, তাহলে এটা কি করবা, একদমই সিম্পল। এখন এটার ক্ষেত্রে হচ্ছে তুমি প্রপোজড দিবা, অর্থাৎ সেইড টু বা যেটাই থাকুক, সেইড থাকুক, এটার পরিবর্তে হলো প্রপোজড হবে, PRO, প্রপোজড। তারপর ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দেখো এগুলোতে টু ছিল, এটাতে কি আসবে বলো তো, এটাতে আসবে হলো দ্যাট। এরপরে যদি এই আজ দ্বারা আমাদেরকে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে উই বসবে। আর আমাদের না বুঝে যদি তাদের বোঝায়, অর্থাৎ প্যাসেজ দেখে এটা বুঝতে হবে, সেক্ষেত্রে উইও হইতে পারে অথবা দেও হইতে পারে। তারপরে একটা তোমাকে শুড বসাইতে হবে, অর্থাৎ এটা একটু সহজ করে বলতেছি, যেমন আমি এক্সাম্পল দেখাবো প্রত্যেকটার জন্য, আগে লিখে নেই। খালি লেটাস যদি থাকে তাহলে হচ্ছে প্রপোজড দ্যাট দিবা সেট টু এর পরিবর্তে, তারপরে কি দিবা, একটা উইথ বসতে পারে অথবা দে বসতে পারে, এটা ডিপেন্ড করে হচ্ছে উই দ্বারা যদি আমাদেরকে বোঝে, অর্থাৎ এখানে কারোর নাম উল্লেখ করা না থাকে, তাহলে সেক্ষেত্রে উই বসবে, আর যদি কারো নাম উল্লেখ করা থাকে বা অন্য কাউকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে দে হবে। আর তারপর অবশ্যই একটা কি দিবা, শুড দিবা। দেওয়ার পরে দেখবা যে এই যেখানেই মডাল ভার্ব বসবে, তারপরে অবশ্যই একটা মেইন ভার্ব বসে, মডাল ভার্ব কখনো একা বসে না নর্মালি। তাহলে এরপরে যে ভার্বটা থাকবে এটা V1ই রাখবা। এটা একটু ভালো করে উল্লেখ করে দিচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ V2 হবে না। দেখো এটার যে পাস্ট যে করা লাগে, পাস্টটা আমরা কোথায় করে ফেলছি, যেখানেই করে ফেলছি, তাহলে এখানে আর নতুন করে কি করতে হবে না, পাস্ট করতে হবে না। আবার এই যেখানে শুড দিছি, এটা দিয়ে পাস্ট হয়ে গেছে, এখানে আর করতে হবে না। অর্থাৎ মডালের পরে সবসময় V1 হবে, সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক যাই হোক, অলওয়েজ V1। আচ্ছা, কিন্তু দেখো পরেরটার ক্ষেত্রে লেট আস না থেকে যদি লেট মি, লেট হিম, লেট হার এই টাইপের কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রে আর প্রপোজড হবে না। সেই ক্ষেত্রে তুমি ইন জেনারেল কি দিতে পারো, টোল্ড দিতে পারো। আবার এই যে এগুলার ক্ষেত্রে, এই 4টার ক্ষেত্রে বলতেছি, যে তুমি অর্ডারটা বুঝতেছো না, রিকোয়েস্টও বুঝতেছো না, মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না আসলে এই সেন্টেন্স দ্বারা কি বুঝাইছে, তাহলে সেই ক্ষেত্রেও তুমি এই 4টার পরিবর্তে কি বসাইতে পারো, এগুলোর ক্ষেত্রেও তুমি টোল্ড বসাইতে পারো, যদি বুঝতে না পারো অ্যাকচুয়ালি সেটা আদেশ, উপদেশ, অনুরোধ নাকি নিষেধ, তাহলে সেক্ষেত্রে ইন জেনারেল টোল্ড বসাইতে পারো। এটার ক্ষেত্রেও সেম, তাহলে তুমি কি বসাবা, তাহলে তুমি বসাবো হচ্ছে টোল্ড। তারপরে এখানেও কি বসাবে, ইনভার্টেড এর পর একটা দ্যাট বসাবে। তারপর যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বসাবা, বসানোর পর এখানে তুমি শুড ছিল, যেটা শুড না বসে এখানে কি হবে, এখানে বসবে হচ্ছে মাইট। এটা একটু মনে রাখবে, মাইট। এটার নিয়মটা কি, যেমন সাপোজ আমি আচ্ছা এক্সাম্পলটা একটু পরে দেই। টোল্ড দ্যাট মনে রাখলে এটাতে ছিল কি প্রপোজ দ্যাট, এটাতে হবে কি টোল্ড দ্যাট। সিমিলারলি এখানে একটা সাবজেক্ট বসবে, এটা হলো সেন্টেন্সের উপর ডিপেন্ড করে কি বসবে। তারপরে হচ্ছে তুমি শুড না বসা এটার ক্ষেত্রে কি বসাবা, মাইট বসাবা। তারপরে যে ভার্ব অন থাকে, ভার্ব অন যেভাবে সেন্টেন্সটা থাকবে ওইভাবে হচ্ছে কমপ্লিট করে দিবা। এই হলো ইম্পারেটিভের সিস্টেম। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের 1 নাম্বার, একটু মার্কিং করে, এটা হলো 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এরপরে 4 নাম্বার, 4 নাম্বারটা হচ্ছে অপটেটিভ।
এটা ছোট। দেখবা নরমালি অপটেটিভ সেন্টেন্সগুলো কি দিয়ে শুরু হয়? মে দিয়ে শুরু হয়। এই যে আমাদের মডাল ভার্ব মে আছে, মে দিয়ে শুরু হয়। তাহলে অপটেটিভ দ্বারা হচ্ছে কারো প্রার্থনা করা বা কারো সম্বন্ধে আশীর্বাদ এরকম কিছু বোঝানো হয়। তাহলে সেই ক্ষেত্রে said to বা said এর পরিবর্তে ইন জেনারেল কি বসে? prayed বসে। আবার অনেক ক্ষেত্রে তুমি wished ও দিতে পারো। prayed বা wished। তারপরে হচ্ছে তোমার ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে? একটা that বসে। আশা করছি অপটেটিভটা বুঝতে পেরেছো। একদম সিম্পল। prayed অথবা wished তারপর কি বসাবা? that বসাবা। এরপরে হলো ফাইনালি ৫ নাম্বার এক্সক্লামেটরি। EXCLA শর্টকাটে লিখলাম এক্সক্লামেটরি। এটাও যেমন ইম্পারেটিভ মানে ৩ এর সাথে ৫ এর একটু আছে, মিল আছে। যেমন এখানে ৪ টা ছিল আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। তেমনি এক্সক্লামেটরি দ্বারা কি বুঝি? যে আমাদের মনের যে আবেগটা প্রকাশ করা, যে সেন্টেন্স দ্বারা আমরা মনের আবেগ প্রকাশ করি, যেমন দুঃখ, বেদনা, তারপর অবাক হওয়া, এগুলো যে বোঝায় এগুলো হচ্ছে এক্সক্লামেটরি। তাহলে যদি কোথাও দেখো যে কি প্রকাশ করছে? আনন্দ, প্রথমে আনন্দ দেই, তারপরে দুঃখ দেই। আনন্দ, তারপরে হচ্ছে দুঃখ, তারপরে হচ্ছে অবাক হওয়া। আচ্ছা, যদি আনন্দ হয় তাহলে সেই ক্ষেত্রে এই সবগুলোর ক্ষেত্রে কমন একটা জিনিস হলো এক্সক্লেইমড। এটা লিখতে হবে এক্সক্লেইমড, এক্সক্লেইম উইথ, সবগুলাতেই, এটাতেও এক্সক্লেইমড। এই তিনটার ক্ষেত্রেই এক্সক্লেম উইথ এটাকে লিখে নিলাম। তারপর দেখো আনন্দর ইংলিশটি কি? জয়। জয় মানে কি? আনন্দ। তাহলে এক্সক্লেম উইথ জয়। এরপর দুঃখ। দুঃখর ইংলিশটা কি? সোরো। SORROW, সোরো। এরপরে এক্সক্লেম উইথ অবাক। অবাক হওয়ার ইংলিশ কি? ওয়ান্ডার। এক্সক্লেম উইথ ওয়ান্ডার। এখন তারপরে যে ইনভার্টেড কমা থাকবে এটার পরে কি বসাবা? এটার পরে হচ্ছে একটা দ্যাট বসাবা সবগুলাতে। এক্সক্লেম উইথ জয় দ্যাট, এক্সক্লেম উইথ সোরো দ্যাট, এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট। এই ছিল হচ্ছে আমাদের সেইড টু এবং ইনভার্টেড কমার হচ্ছে নিয়ম। আরেকবার একটু সামারাইজ করে দিচ্ছি। যেমন অ্যাসার্টিভে যদি তোমার কি থাকে? সেইড থাকে বা সেইড টু থাকে, তার পরিবর্তে কি হবে? টোল্ড। আর ইনভার্টেড টু থেকে কি বসবে? দ্যাট বসবে। আর ইন্টারোগেটিভে হচ্ছে দুই রকম। আস্কড বসবে হচ্ছে সেইড এর পরিবর্তে, আর ইনভার্টেড টু থেকে ডব্লিউএসও হইতে পারে, ইফও হইতে পারে। এরপরে ৩ নাম্বারে হচ্ছে ইম্পারেটিভ। এটা হলো আদেশ বুঝাইলে অর্ডারড, অনুরোধ হইলে হচ্ছে রিকোয়েস্টেড, উপদেশ হইলে অ্যাডভাইসড, নিষেধ হচ্ছে বেড। এরপরে নরমালি কি বসে? টু বসবে। দেখো সবগুলাতে ইনভার্টেড এর পরিবর্তে কি হয়েছে? দ্যাট। এখানেও দ্যাট দিছি। দেখো এই যে এখানেও দ্যাট, তারপরে এখানেও দ্যাট। বেশিরভাগ ক্ষেত্রে কি বসাইছি? দ্যাট বসাইছি। বাট ইম্পারেটিভে যখন এই ৪ টা বসছে তারপরে কি বসাইতে হয়? টু। মানে এটা একটু আলাদা করে মনে রাখবা। তাহলে যে বাকিগুলা এমনি হয়ে যাবে। মানে বাকিগুলা হচ্ছে কি? নরমালি হচ্ছে দ্যাট। আর ইন্টারোগেটিভে হচ্ছে তোমার টু ও বসে না, দ্যাট ও বসে না। সেই ক্ষেত্রে যদি ডব্লিউএস থাকে ডিরেক্ট ডব্লিউএসই, আর ডব্লিউএস না থাকলে সেক্ষেত্রে ইফ। আচ্ছা। আর লেট, আর লেট আস, আর একটা হলো লেট মি, লেট হিম, এই জাতীয় যেটা বলছিলাম সেটা, এটাও প্রপোজড হবে, প্রপোজড। আর পরেরটা হলো টোল্ড দ্যাট। আর একটা জিনিস বলছিলাম যে এখানে যদি না বুঝতে পারো আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ কি বোঝাচ্ছে, তাহলে ইন জেনারেল এখানে টোল্ড বসাই দিলেও হয়ে যাবে। অপটেটিভে হচ্ছে প্রেইড বা উইশড, আর ইনভার্টেড এর পরিবর্তে দ্যাট। আর এক্সক্লেমেটরিতে হচ্ছে আনন্দ বুঝাইলে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝাইলে এক্সক্লেম উইথ সরো, অবাক যদি বোঝায় তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার। আর সবগুলোর পরিবর্তে কি বসবে? দ্যাট বসবে। অর্থাৎ ইনভার্টেড কমা উঠে গিয়ে তিনটার ক্ষেত্রে কি বসাবো? দ্যাট বসাবো। এই হচ্ছে তোমার সেট টু আর ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে তার হচ্ছে নিয়ম। যাই হোক, এখন আমি ৪ নাম্বারটা কি করলাম? স্টেপটা কমপ্লিট করলাম। ফাইনালি ৫ নাম্বার স্টেপটা কি? এখন আমি এটাকে কি করব? সলভ করব। এটা যদি এখন আমরা এখানেই সলভ করি তাহলে দেখবা, বুঝতে পারবা আসলে এই যে এইখানকার যে নিয়মটা এটা আসলে আ এখন তোমরা একটু আরো একটু ভালো মতো বুঝতে পারবা। এটা যদি ডিরেক্টলি সলভ করি। তাহলে দেখো কি বলছে? মাই ফ্রেন্ড সেইড টু মি। তাহলে এখান থেকে লিখি, যেহেতু জায়গায় আছে অ্যান্সার। মাই ফ্রেন্ড সেইড টু মি। তার মানে লিখলাম আমি মাই ফ্রেন্ড। এখন এটা কি টাইপের সেন্টেন্স? দেখো তো এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে এই যে সেইড টু এর পরিবর্তে কি বসবে? এই যে এখানকার সেইড টু টা উঠে গিয়ে আমি একটু দেখাই নেই। দেখো এই যে ইন্টারোগেটিভে সেইড টু থেকে কি বসে? আস্কড। তাহলে এখানে সিম্পলি বসায় দাও মাই ফ্রেন্ড আস্কড। এরপরে হচ্ছে
সেট টু এর পরিবর্তে আস্কড, এরপর মি আছে, মিটা আমি লিখে নিলাম আস্কড মি। এরপর দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে আমি একটু দেখাই। ইনভার্টেড কমা উঠে গিয়ে এই পাশে ইনভার্টেড কমা দেখো উঠে গিয়ে যদি ডব্লিউএস থাকে তাহলে ডব্লিউএস, আর ডব্লিউএস না থাকলে ইফ বসে। তাহলে হচ্ছে এখানে দেখো ডব্লিউএস আছে, যে ডব্লিউএস কোশ্চেন আছে, হোয়াই এগুলো হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, হোয়াই, হোয়াট, হুইচ। আর হাউ দেখো এটা একটু মনে রাখো, হাউতে হলো ডব্লিউএস একসাথে নাই, তারপরে হাউ কি একটা ডব্লিউএস কোশ্চেন। যাই হোক, তার মানে ডব্লিউএস কোশ্চেনটাই বসলো হয়। দেখো আমি বলছি যে চেঞ্জ হওয়ার পরে সবসময় কি সেন্টেন্স হয়ে যাবে, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি, আগে সাবজেক্ট পরে হলো ভার্ব। তাহলে দেখো এখন ইউটা আছে পরে, আরটা আছে কি আগে, অর্থাৎ এটাকে ইন্টারচেঞ্জ করতে হবে, এটাকে এই পাশে নিতে হবে আর এটাকে এই পাশে নিতে হবে। তাহলে এখন ইউ দ্বারা কাকে বোঝাইছে, ইউ দ্বারা কি আমাকে বোঝাইছে নাকি তাকে বোঝাইছে? তাহলে আমার বন্ধু আমাকে বলল তুমি কেন এখানে, এই তুমিটাকে, তুমিটা হলো আমি, তাহলে ইউটা চেঞ্জ হয়ে কি হবে এখানে, আই হবে। আর আমি বলছি সবকিছু চেঞ্জ হয়ে পাস্ট হয়ে যাবে, তাহলে আর তো আর থাকবে না, আর এর পরিবর্তে পাস্টে যেটা হয় সেটা হয়। তাহলে আর থেকে এখানে কি হইতে পারে, অজ অথবা ওয়ার হইতে পারে। আমি একটু যদি লিখি শর্ট করে, আর থেকে দুইটা অপশন হইতে পারে, অজ হইতে পারে ওয়ার। তাহলে এখন আই এর সাথে অজ হয় নাকি ওয়ার হয়, দেখো অজ হইলো সিঙ্গুলার, ওয়ার হইলো প্লুরাল। এখন আই তো আমি, মানে সিঙ্গুলার জিনিস বোঝাইছে, তার মানে এখানে আরটা চেঞ্জ হয়ে কি বসবে, অজ হবে। তাহলে হচ্ছে হয় আই ওয়াজ। এরপরে বাকি যে আছে তাই বসবে, হয় আই ওয়াজ সিটিং অ্যালোন। আচ্ছা এখানে হেয়ার যদি থাকে কোথাও, যদি দেখো হেয়ার থাকলে দেয়ার হয়। আচ্ছা এরকম খুঁটিনাটি কিছু আছে, এগুলো একটু তোমরা মনে রাখবা। আমি এর পরের যে ভিডিওটা ওইটাতে আসলে যে খুঁটিনাটি যেগুলো থাকে, যেমন গুড মর্নিং থাকলে কি হয়, ইয়েস্টারডে থাকলে কি হয়, আর নাও থাকলে কি হয়, এগুলো নিয়ে খুঁটিনাটির উপর একটা ভিডিও করব। আর এই ভিডিওটা মেইনলি হচ্ছে বেসিক, কিভাবে তুমি অ্যাকচুয়ালি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবে, এটার বেসিক হচ্ছে এই ভিডিওতে আলোচনা করতেছি। আর পরেরটা হচ্ছে বিভিন্ন খুঁটিনাটি বিষয় যেগুলো হচ্ছে পারা যায় না, যেমন এক জায়গায় গুড মর্নিং দেওয়া আছে, গুড নাইট দেওয়া আছে, হ্যালো দেওয়া আছে, এগুলোকে কিভাবে চেঞ্জ করব, এগুলো নিয়ে হচ্ছে আমরা পরের পর্বে আলোচনা করবো ডিটেলসে। আচ্ছা তার মানে প্রথমটা আমরা করে ফেললাম, প্রথম সেন্টেন্সটা ডান। আচ্ছা এরপরে দেওয়া আছে আই হ্যাভ বিন লুকিং ফর ইউ। দেখো এখানে একটা জিনিস আমি বলে নেই, দেখো সেই টুটা পরে বলি। যেমন আমরা যখন ম্যাথ করি, ধরো এখানে যদি এক্স কমন নেই, এরকম 1 2 3 আছে, তাহলে এক্স কি এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, তাই তো? সেটা এই পাশে থাকুক আর এই পাশে থাকুক একই তো। অর্থাৎ তুমি যদি এটা যদি এইখানে না নাও, এটা যদি এক্সটা এখানে না থেকে যদি কথার কথা এইখানে থাকতো, একই জিনিস না? অর্থাৎ এটা এর সাথে আছে, এটা এর সাথে আছে, এটা এর সাথে আছে। তেমনি দেখো এই আমরা যদি ইনভার্টেড কমাটাকে কমন হিসেবে চিন্তা করি, তাহলে এখানে শুরু হয়েছে আর শেষ হয়েছে কোথায়, এইখানে। আর সেই টুটা বাম পাশে আছে, অর্থাৎ তাহলে সেই টুটা প্রত্যেকটা সেন্টেন্সের সাথে কি করা আছে, আলাদা করা আছে। তাই প্রত্যেকটার জন্য কি করতে হবে, কাউন্ট করা লাগবে, কমনের মতো চিন্তা করো। তাহলে এইটাতে কিন্তু উল্লেখ করা নাই, বাট এখানে যেহেতু আছে শুরুতে, তার মানে এটা হলো কমনের মধ্যে পড়ে গেছে। তাহলে আমরা জানি এটা কি সেন্টেন্স, পরেরটাই যে আমরা আগেই মার্ক করে নিচ্ছি, এটা হলো অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ থাকলে কি হয়, সেই টুটা উঠে গিয়ে কি বসে, সেই টুটা উঠে বসে টোল্ড বসে। দেখো এই যে যাদের মনে না থাকলে আমি একটু দেখাই দিই, এই যে এই পাশে, এই পাশে, এই দেখো অ্যাসার্টিভে সেই টু এর পরিবর্তে কি বসে, টোল্ড, আর ইনভার্টেড উঠে গিয়ে কি বসে, দ্যাট। তাহলে এটা আমরা লিখি পরের লাইনটা, যে মাই ফ্রেন্ড, দেখো তাহলে হচ্ছে সেই টু আছে, তাহলে কি হবে, মাই ফ্রেন্ড টোল্ড। আর মি তো আছে, তার মানে এখানে মি রাখতে পারো, মাই ফ্রেন্ড টোল্ড মি। তারপরে ইনভার্টেড কমা, এই যে এখানকার ইনভার্টেড কমাটা কোথায় আছে বলো তো, যে এইখানে কাউন্ট হবে, এটার জন্য কাউন্ট হচ্ছে। তার মানে টোল্ড মি দ্যাট, সেটা তোমাকে লিখে নিতে হবে এই যে কমনের মতো করে, যেহেতু শুরুতে যদি থাকে এই যে এখানে ইনভার্টেড কমা মনে করো এখানে আছে, তাহলে সবগুলোর জন্য এই অংশটুকু লিখতে হবে, যে টোল্ড হবে নাকি আস্কড হবে নাকি হচ্ছে প্রপোজড হবে, প্রত্যেকটার জন্য এটা লিখতে হবে। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট আই হ্যাভ বিন লুকিং ফর ইউ। আচ্ছা এই আইটা কি, এই আইটা কি আমি নাকি হচ্ছে আমার বন্ধু? যেমন আমার বন্ধু বলতেছে যে আমি তোমাকে খুঁজতেছি, তার মানে এই আমিটা কি, আমিটা কিন্তু আমি না, এই আমিটা হলো আমার বন্ধু। আর এই যেখানে ইউটা, ইউটা কিন্তু তুমি না, ইউটা দ্বারা কাকে বোঝাচ্ছে, ইউটা দ্বারা হচ্ছে আমাকে বোঝাচ্ছে। তার মানে এইভাবে সাবজেক্ট আর অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে কাকে দ্বারা কি বোঝাচ্ছে।
তাহলে এখানকার আই দ্বারা আমার বন্ধুকে বোঝাচ্ছে, যেমন আমার বন্ধু আমাকে বলতেছে আমি তোমাকে খুঁজতেছি, তাহলে এই তুমিটাকে আমি, আর আইটা হলো আমার বন্ধু। তাহলে এটা একটু চেঞ্জ করে দিতে হবে। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি, তাহলে মাই ফ্রেন্ডটা চেঞ্জ হয়ে কি হবে হি, বা আইটা চেঞ্জ হয়ে হি। দেখো হ্যাভ থাকলে কি হবে, হ্যাড আমি আগেই বলছি যে প্রেজেন্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলেও পাস্ট। যেমন হ্যাভ এর পাস্ট ফর্ম কি হ্যাড, তার মানে হ্যাভ থেকে কি করে দেবা হ্যাড, হি হ্যাড, আর বাকি যা আছে হুবহু সেম, হি হ্যাড বিন লুকিং ফর। এখন এই ইউটা হলো কে, ইউটা হলো আমি, তার মানে এখানে তো আর আই দেওয়া যাবে না, এটা যদি অবজেক্ট আকারে বসছে মানে লাস্টের দিকে যদি বসে তাহলে মনে করবে এটা অবজেক্ট, অর্থাৎ ভার্বের পরে বসলে এটা অবজেক্ট হিসেবে বসবে। তাহলে সেই ক্ষেত্রে আইটা চেঞ্জ হয়ে কি হবে মি হবে। তাহলে হি হ্যাড বিন লুকিং ফর মি। এরপর বলছে 3 নাম্বারটা, লেট আস গো ফর এ ওয়াক ইন দ্য ওপেন ফিল্ড। এটা কি সেন্টেন্স, দেখো আমি আগে মার্ক করে রাখছি, সেটা হলো ইম্পারেটিভ। তাহলে আমরা সিমিলার ওয়েতে যে কমন যেহেতু আছে তিনটার ক্ষেত্রে সেট টু যেহেতু কমন, তাহলে এটার জন্য লিখতে হবে মাই ফ্রেন্ড। আচ্ছা, এখানে লেট আসের নিয়মটা আমরা আলাদা করে পড়ছিলাম। দেখো লেট আসের নিয়মটা কি, এই যে এখানে আছে লেট আস বা লেটস থাকলে কি হয় প্রপোজড হয়। আমি তখন এটা কিন্তু ডিটেলস আলোচনা করিনি, এখন এই উদাহরণে তোমরা বুঝতে পারবে এটা আসলে কিভাবে হচ্ছে। সেই টু বা যেটাই থাকুক এটার পরিবর্তে কি হবে প্রপোজড। বা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে লেট আস থাকলেই এই যে এই পর্যন্ত একদম হুবহু লিখে দিবা, খালি এই জায়গায় যা চেঞ্জ করবা যে উই দ্বারাই আজ দ্বারা কি আমাদের বোঝাচ্ছে নাকি তাদের বোঝাচ্ছে, এটা খালি চেঞ্জ থাকবে, মানে এটা একটু বুঝে শুনে বসাবা। আর বাকিটা কি হুবহু সেম থাকবে। তাহলে আমরা লিখে দেই প্রপোজড দ্যাট মাই ফ্রেন্ড প্রপোজড দ্যাট। আচ্ছা এই অংশটুকু একটু ফাঁকা রাখি, এখানে একটা কি হবে শুড হবে, আর এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই হবে। যেমন লেটস এর পরে কি লেটাস বা লেটস, আর লেটস এর পর কি আছে গো, তার মানে এখানে আমাদেরকে গো লিখতে হবে, শুড গো ফর এ ওয়াক ইন দ্য ওপেন ফিল্ড। তাহলে এই পর্যন্ত যা যা আছে হুবহু লিখলাম, বাট এখানে কি উই অথবা দে কোনটা হয়, দেখো লেট আস, চলো আমরা কি করি বাইরে বা ফাঁকা মাঠে হাঁটতে যাই। এই আমরা দ্বারা কিন্তু কে আমাদেরকে বুঝাইছে, মানে আমাদের লেট আস চলো আমরা যাই, এটা কি আমাদের কথা নাকি তাদের কথা। যেহেতু এখানে কারোর নাম নাই, যেমন এই যে এই মি দ্বারা যেহেতু আমাকেই বুঝাইছে, স্পেসিফিক অন্য কাউকে বুঝাচ্ছে না, এটা আমার বন্ধু আর আমার ব্যাপার, তার মানে আমাদেরই হবে। তাহলে এখানকার এই আজটা চেঞ্জ হয়ে কি হবে, আজ তো হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে এটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, তাহলে এখানে হবে উই। কিন্তু যদি এখানে কারোর নাম উল্লেখ করা থাকতো, যেমন মাই ফ্রেন্ড আর হলো রহিম, বা এখানে রহিম আর করিম দুজন উল্লেখ থাকতো, তখন কিন্তু উই হইতো না, এই আজটা চেঞ্জ হয়ে কি হয়ে যেত দে হয়ে যেত। আশা করছি এটা বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে দেখো এটা আমাদের প্রথম অংশটা কমপ্লিট, অর্থাৎ প্রথম যে ইনভার্টেড কমার কাজ ছিল এটা কমপ্লিট। এরপরে লিভ মি অ্যালোন সেইড আই, আমি বললাম আমাকে একা থাকতে দাও। সিম্পল, এটা লিভ দিয়ে শুরু আছে, অর্থাৎ এটা হলো আমাদের ইম্পারেটিভে পড়ছে, তার মানে আমি লিখে নিই যে আই। দেখো লিভ মি অ্যালোন আমাকে একা থাকতে দাও, এইটা দেখো আদেশ কি বোঝা যাচ্ছে যে আমাকে একা থাকতে দাও, অনুরোধও বোঝা যাচ্ছে না যে সে আদেশও করলো নাকি অনুরোধ করলো বা উপদেশ, কোনোটা কিন্তু স্পেসিফিক ভাবে বোঝা যাচ্ছে না যে লিভ মি অ্যালোন, জাস্ট এতটুকু বলছে। বন্ধুকে তো আদেশও করা যাচ্ছে যায়, আবার অনুরোধও করা যায়, এখন কোনোটাই স্পেসিফিক না, তার মানে তুমি চাইলে এখানে কি দিতে পারো টোল্ড দিতে পারো, বা চাইলে তুমি এখানে যে অনুরোধ বা অর্ডারও দিতে পারো, প্রবলেম নাই। বাট যদি এরকম না বুঝতে পারো সেই ক্ষেত্রে সেভ পয়েন্ট হলো কি দেওয়া টোল্ড দেওয়া। তাহলে এটা আমি টোল্ড দেই। দেখো আই টোল্ড এরপরে তুমি মাই ফ্রেন্ডও দিতে পারো অথবা হিমও দিতে পারো। দেখো আমরা মাই ফ্রেন্ড অলরেডি 3 বার ইউজ করছি, তো এই ক্ষেত্রে মাই ফ্রেন্ড না দিয়ে হচ্ছে হিম দিলে বেশি আর কি শুনতে ভালো হয়। তাহলে আই টোল্ড হিম দিলাম এই ক্ষেত্রে, আই টোল্ড হিম। দেখো নিয়ম কি ছিল, এটা ইম্পারেটিভ হলে ইনভার্টেড উঠে গিয়ে কি বসে টু, মানে শুধুমাত্র এটার ক্ষেত্রে ইম্পারেটিভে কি বসে, ইম্পারেটিভে দেখো এরপর কি বসছে টু বসছে, আর গুলাতে কিন্তু ওইভাবে আর টু বসে নাই, যতটুকু এখানে আছেন আর কোনোটাতে টু নাই, অর্থাৎ এইটাতে কিন্তু টু আছে, তো এটা একটু ভালো করে মনে রাখবা। তারপরে আমি কি দিলাম, আই টোল্ড হিম টু লিভ, লিভ মি অ্যালোন।
দেখো এখানে যে মিটা ছিল, এই মিটা কিন্তু আমি মানে আমাকেই বুঝাইছে যে আমি আমাকে ওকে বলতেছে আমাকে একা থাকতে দাও। তাহলে এই মিটা কিন্তু আর চেঞ্জ হলো না। বাট এইখানে যদি কারো নাম থাকতো যে আমি না হয় ধর রহিম, রহিম বলতেছে সেইড রহিম লিভ মি অ্যালোন। তাহলে এখানে কিন্তু মিটা কি হইতো? লিভ হিম হইতো অথবা লিভ মি হইলে হার হইতো। যেহেতু এখানে কারো নাম নাই তার মানে মিটা মি থাকলো যে আই টোল্ড হিম টু লিভ মি অ্যালোন। ওকে। এরপরে দেখো এটা আমি আগেই বের করছি যেটা আমিই বলছি, আবার বলতেছি ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। দেখো এটাও কিন্তু ইম্পারেটিভ বাট এখানে দেখো একটা কি আছে? প্লিজ আছে। তার মানে অবশ্যই এটা কি করছে? অনুরোধ করছে। এটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। প্লিজ বা কাইন্ডলি থাকলে অনুরোধ বোঝায়। তাহলে এটা সিম্পল ওই আগের মতনই। তাহলে আমি আবার বলতেছি যে আই রিকোয়েস্টেড দিয়ে এবার আই রিকোয়েস্টেড সিমিলারলি ওখানে মাই ফ্রেন্ড না দিয়ে এবার আবারও হিম দেয় আই রিকোয়েস্টেড হিম টু। দেখো এখানে ডু নট বা নেগেটিভ আছে তাই তো? এই যে শুরুতে কি আছে? নেগেটিভ আছে। নেগেটিভ থাকলে তোমাকে কি করতে হবে? এই টু এর আগে হচ্ছে নটটা অ্যাড করতে হবে যে আই রিকোয়েস্টেড হিম নট টু। মানে নেগেটিভ থাকলে টু এর আগে এক্সট্রা একটা কি আনতে হবে? নট আনতে হবে, যেখানে একটা নট দিতে হবে এই টু এর আগে। পরে বাকিটা যেরকম ছিল ওইরকমই হবে, মানে আগেরটার মতনই। এটা আসলে ভুল করা যাবে না, এটা মনে রাখতে হবে। আই রিকোয়েস্ট হিম নট টু, তারপর ভার্ব কি আছে? ডিস্টার্ব। তাহলে নট টু ডিস্টার্ব, I requested him not to disturb me। আচ্ছা মিটা এখানে এলো। তাহলে এই যে সিমিলারলি মি দ্বারা যদি আমাকে না বুঝায় কোনো নাম থাকতো তাহলে কিন্তু হিম অথবা হার হইতো। যেহেতু এখানে আমি আছি কারো নাম নাই, তাহলে মি থাকলো। এই ছিল হলো তোমাদের ন্যারেশনের হচ্ছে নিয়ম। এইভাবে তুমি হচ্ছে যে কোনো মানে এটা আমি তো সহজ একটা দিয়ে বুঝালাম। এরপরে আমি আরো হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চেন সলিউশন করব। দেখবা যে ওইখানে একটু কঠিন মনে হইতে পারে প্যাসেজগুলো। ওগুলো তুমি এইভাবে যদি ফলো করে করো, ওগুলো তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। আশা করছি ভিডিওটা বেশ লেন্দি হয়ে গেছে। তোমরা বুঝতে পেরেছো, মনোযোগ সহকারে দেখেছো পুরাটা। আর যদি এইভাবে তোমরা এই ভিডিওটা দেখে যদি প্র্যাকটিস করো, আশা করছি যে কোনো ন্যারেশনের যে কোনোটাই তোমরা খুব সহজেই সলভ করতে পারবা। সো পরবর্তী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।